আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের আজকের আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের অবস্থান কতটা দৃঢ় তা আবার দেখেছে বিশ্ব। যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে নির্ধারিত ৩ ইসরায়েলির মুক্তি স্থগিত রাখার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এই সিদ্ধান্তের পর স্পষ্টত চুপসে যায় ইসরায়েলি বাহিনীর বেপরোয়া আচরণ। দখলদার বাহিনী প্রতিশ্রুতি দেয় যুদ্ধবিরতি চলাকালীন তারা গাজাবাসীর উপর হামলা চালাবেন না, তাদের চলাচলে বাধা তৈরি থেকে বিরত থাকবেন এবং ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। এই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখার পর নির্ধারিত বন্দি বিনিময়ে আবার সম্মত হয় হামাস। যুদ্ধবিরতির প্রথম ধাপের ৬ষ্ঠ পর্বে শনিবার এই ৩ ইসরায়েলি মুক্তি পান। প্রতিবারই মুক্তির আগে মঞ্চে তুলে আনুষ্ঠানিকভাবে বন্দীদের দেখানো হয়, সেখানে তাদের উপহার এবং সনদপত্র তুলে দেয়া হয়। তবে এবার অভিনব দৃষ্টান্ত দেখিয়েছেন হামাসের যোদ্ধারা। মেয়ের জন্ম উপলক্ষে বন্দী সাগুই ডেকেল চেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে হামাস। আটক হওয়ার ৪ মাস পর মেয়ের বাবা হন তিনি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের একটি সূত্র জানিয়েছে, মুক্তির জন্য নির্ধারিত ৩ ইসরায়েলিকে হামাস যে গাড়িতে করে এনেছে তা মূলত ইসরায়েলি সেনাবাহিনীর। যুদ্ধের সময় এটি তাদের দখলে আসে। এছাড়া বন্দী হস্তান্তরের সময় কিছু হামাস সদস্য ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্ম ও সামরিক বর্ম পরিহিত অবস্থায় উপস্থিত হন এবং ৭ই অক্টোবরের হামলায় দখল করা অস্ত্র বহন করেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি সেনাদের নির্মূল করে তাদের কাছ থেকে দখল করা গাড়ি ও ইউনিফর্ম ব্যবহার কিংবা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া অস্ত্র প্রদর্শন করে হামাস মূলত তাদের দৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তারা মনে করে দিয়েছেন, সামনে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালালে তাদের এভাবেই জীবন, সামরিক যান এবং অস্ত্রশস্ত্র হারাতে হবে। দক্ষিণ গাজার খান ইউনিসের বন্দী স্থানান্তর স্কয়ার থেকে একাধিক বার্তা পাঠিয়েছে হামাস। অনুষ্ঠানে গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা প্রত্যাখ্যান করে ছবি ও বার্তা সম্বলিত ব্যানার টানানো হয়। এর মাধ্যমে তারা জানিয়ে দেন, ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে দেবেন না। ব্যানারে ফিলিস্তিনি, মিশর, জর্ডান, লেবানন, আলজেরিয়া ও সৌদি আরবের পতাকার ছবিসহ আরবি, ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা হয়, আমরা যোদ্ধা, হে জেরুজালেম তুমি সাক্ষী থাকো। আরেকটি ব্যানারে আরবি, ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা ছিল, জেরুজালেম ছাড়া অন্য কোথাও অভিবাসন নয়। গাজা থেকে অভিবাসন কেবল অধিকৃত কুদসের দিকেই হবে, অন্য কোথাও নয়। রাফায় সংঘর্ষে আহত হওয়ার পর হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পূর্ব মুহূর্তের একটি মর্মস্পর্শী ছবিও এতে স্থান পায়। এর মাধ্যমে তারা বোঝাতে চান, যার মৃত্যুতে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেই সিনওয়ারের পথেই তারা হাঁটবেন, নতি স্বীকার করবেন না। মঞ্চে একটি বালির ঘড়ি স্থাপন করে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দেওয়া হয়, তা হলো সময় ফুরিয়ে যাচ্ছে। অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেল আইজাক ব্রিক এই সপ্তাহে এক বিবৃতিতে বলেছেন, আমরা ১ বছর ৪ মাসে হামাসকে ধ্বংস করতে পারিনি, তাহলে নেতানিয়াহু কিভাবে মনে করেন যে তিনি এখন এটি করতে পারবেন? তার স্পষ্ট বক্তব্য, আমরা যুদ্ধে সফল হইনি, কিন্তু শত শত কিলোমিটার সুড়ঙ্গে হামাস তার স্বাভাবিক শক্তিতে ফিরে এসেছে। তিনি আরও বলেন, তারা এখন তাদের স্বাভাবিক শক্তিতে ফিরে এসেছে এবং অনেক তরুণকে আকৃষ্ট করেছে। বিপুল সংখ্যক তরুণ হামাসের সামরিক শাখায় যুক্ত হয়েছেন। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানোয়াও এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, দখলদাররা গাজা যুদ্ধে তাদের সমস্ত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের কোনো লক্ষ্য অর্জিত হয়নি এবং আগামীতেও হবে না। ইসরায়েলি বাহিনী যদি আবার যুদ্ধ করে, প্রতিরোধ যোদ্ধারা তা প্রতিহত করতে প্রস্তুত। ইসরায়েলিরাও জানে, এই যুদ্ধের শেষ পর্যন্ত
ইসরায়েল হেরে যাবে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান প্রকাশিত এক জরিপে দেখা গেছে, গাজায় হামাসের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছেন ৬১% ইসরায়েলি। দেশটির বেশিরভাগ নাগরিক বন্দীদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ এগিয়ে নেয়ার পক্ষে, যে ধাপের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটবে। জরিপে দেখা গেছে ৬১% ইসরায়েলি মনে করেন হামাসের হাতে থাকা বাকি বন্দীদের মুক্ত করতে চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত। জরিপে ৬০০ অংশগ্রহণকারীকে প্রশ্ন করা হয়, আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করব, নাকি সব বন্দীকে মুক্ত না করে আবার হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব? জবাবে ৬১% উত্তরদাতা বলেছেন ইসরায়েলকে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে। ১৮% বলেছেন যুদ্ধ এখনই আবার শুরু করা উচিত, আর ২১% এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। জরিপের এই ফলাফলে যুদ্ধ আবার শুরু করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী নেতাদের মানসিকতার প্রতি ইসরায়েলিদের স্পষ্ট অনাস্থা প্রকাশিত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল এবং ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করার পরিকল্পনা ঘোষণার পর এই সপ্তাহ জুড়ে আরব ও মুসলিম বিশ্বে প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে গেছে। ট্রাম্পের ঘোষণার সঙ্গে সঙ্গে আরব সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় মিশর। পাশাপাশি গাজা সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও সৌদি আরব। খবরে বলা হয়, সাধারণত বিভিন্ন ইস্যুতে বিভক্ত আরব দেশগুলো ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে এক ও অভিন্ন অবস্থান গ্রহণ করেছে। তারা মনে করছেন ফিলিস্তিনিদের গণহারে বাস্তুচ্যুত করা হবে আত্মঘাতী, এটা মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতিতে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ বারবার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছে, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। ট্রাম্পের পরিকল্পনা ধীরে ধীরে নড়েবড়ে হতে চলেছে। এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম। এদিকে ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেছেন তিনি আশা করছেন ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে গাজা নিয়ে আরব রাষ্ট্রগুলো একটি কার্যকর বিকল্প পরিকল্পনা উপস্থাপন করবে। তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করা দ্বিদলীয় মার্কিন সিনেটরদের প্রতিনিধি দলের সদস্য ছিলেন এই আইন প্রণেতারা। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং কংগ্রেসের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রভাবশালী রিপাবলিকান গ্রাহাম সাংবাদিকদের বলেন, যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্র গাজা দখল করবে, সিনেটের এমন আগ্রহ নেই। ব্লুমেনথাল ট্রাম্পের পরিকল্পনাকে অসম্ভব বলে সরাসরি খারিজ করেছেন। গ্রাহাম বলেন, ট্রাম্পের পরিকল্পনার কারণে আরব রাষ্ট্রগুলো গাজার জন্য একটি ভালো বিকল্প খুঁজতে বাধ্য হবে। ব্লুমেনথাল বলেছেন, জর্ডানের রাজা আবদুল্লার কথায় তিনি আশ্বস্ত হয়েছেন যে তারা এমন একটি পরিকল্পনা উপস্থাপন করবেন যাতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তার বিষয় নিশ্চিত হবে। সিনেটরদের প্রতিনিধিদের বক্তব্যে স্পষ্ট, কংগ্রেস ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দেবে না। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ এই সপ্তাহে নতুন করে ইসরায়েলে বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন। তারা বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে তাহলে তারা তাৎক্ষণিকভাবে শত্রুদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবেন। হুথিদের নেতা আব্দুল মালিক আল হুথি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, যদি জোরপূর্বক গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়া হয় তাহলে তাদের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে শত্রুদের উপর হামলা চালাবে। আগের মতো লোহিত সাগরে চলাচলকারী জাহাজেও হামলা শুরু হবে। যুদ্ধে যুদ্ধে যেভাবে বিপর্যস্ত ইসরায়েলিরা, তাতে গাজায় আবার হামলা শুরু হবে কিংবা যুক্তরাষ্ট্রের মাধ্যমে তারা গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করবেন এমনটা মনে হচ্ছে না। ইসরায়েলি ক্যাবিনেট অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে হামাসের আল আকসা ফ্লাড অভিযানের পর ৩০ লাখ ইসরায়েলি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। অনেকে বিপজ্জনক স্বাস্থ্য ও মানসিক সংকটে ভুগছেন। অফিসের জরিপে অংশগ্রহণকারীদের ৩৮% বলেছেন আল আকসা
অভিযানের ঘটনায় তারা চরম উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভুগছেন। প্রতিবেদন অনুসারে গাজা যুদ্ধে প্রায় ৩০ লাখ প্রাপ্তবয়স্ক ইসরায়েলি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের মধ্যে ৫,৮০,০০০ মানুষ গুরুতর অসুস্থতায় ভুগছেন। প্রতিবেদনে ইসরায়েলি স্বাস্থ্য ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলা হয়, মন্ত্রিসভা মানসিক স্বাস্থ্য সংকট যথাযথভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং গাজার আশেপাশের বসতি থেকে স্থানান্তরিত হওয়া ১১% ব্যক্তি ছাড়া যুদ্ধের পরের ৬ মাসে কেউ মানসিক স্বাস্থ্য পরিষেবা পাননি, যদিও তাদের এ ধরনের পরিষেবার তীব্র প্রয়োজন ছিল। মানসিক সংকট কেবল ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারকেই ছাপিয়ে যায়নি, বরং ইসরায়েলি অর্থনীতিকেও হুমকির মুখে ফেলেছে। প্রতিবেদনে সতর্ক করা হয়, সময় মতো চিকিৎসা না দিলে দীর্ঘস্থায়ী মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং আক্রান্তদের কাজ ও উৎপাদন ক্ষমতা প্রভাবিত হতে পারে। এই সংকট ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর ভারী অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দিতে পারে এবং সামাজিক নিরাপত্তা, রাজস্ব এবং অন্যান্য সামাজিক সংগঠনের উপর চাপ বাড়তে পারে। ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই সপ্তাহে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম সতর্ক করেছেন, এই প্রকল্প শুধু গাজা নয়, পুরো অঞ্চলের জন্যই বিপদ ডেকে আনবে। এই পরিকল্পনা প্রতিহত করতে সব ধরনের সহায়তা করতে এবং নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, প্রতিরোধ যোদ্ধারা কখনো আত্মসমর্পণ করবে না এবং তাদের পরাজিত করাও সম্ভব নয়। শেষ পর্যন্ত হামাস, হিজবুল্লাহ, হুথি আনসারুল্লাহ কিংবা ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স দেখিয়েছে তারা আত্মসমর্পণ করতে জানেন না, তাদের পরাজিত করা যায় না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।